দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর 4 দিন পর গতকাল বৃহস্পতিবার নিজ জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত হয়েছেন 63 বছর বয়সী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত 19শে মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টারটির 8 আরোহীর সবাই নিহত হন। এ ঘটনায় মুসলিম দেশগুলো সহ চিরশত্রু যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করলেও ইসরায়েলিরা নাচ গান করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দেশটির অনেক রাজনীতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসিকে ইরানের কসাই বলে আখ্যায়িত করেছেন। হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় দেশটির হাত রয়েছে পূর্ব অভিজ্ঞতা থেকে এমন সন্দেহ জানাচ্ছেন অনেকেই। অন্যদিকে রাইসিকে বহনকারী 45 বছরের পুরনো যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের এই হেলিকপ্টারটি বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছে ইরান এবং রাশিয়া। এমনকি হেলিকপ্টার বিধ্বস্তের পর আমেরিকার কাছে সহযোগিতা চেয়েও পায়নি ইরান। এর আগেও একবার ইরানে এই একই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। তারপরও এত পুরনো একটি হেলিকপ্টার প্রেসিডেন্টকে বহন করার জন্য ইরান কেন ব্যবহার করলো তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে রাইসির উত্তরাধিকারী ঠিক করতে ইরানে আগামী 28শে জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাইসির মৃত্যুর ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইরান পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটতে শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার ক্ষেত্রে যে রাইসির নাম ছিল সবার উপরে, এখন তার মৃত্যুর পর কে আসতে যাচ্ছে? রাইসির মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? তার মৃত্যুতে কার লাভ আর কার ক্ষতি হলো? অভ্যন্তরীণ বিক্ষোভ, দুর্বল অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে রাইসের মৃত্যুর পর এখন ইরানের অভ্যন্তরীণ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ কেমন হবে? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে যুক্ত আছেন বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যুক্ত আছেন মনমাউথ ইউনিভার্সিটির ডক্টর সোশ্যাল ওয়ার্ক এন্ড হিউম্যান রাইটস লিডারশিপ প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর, এবং ইরান থেকে যুক্ত আছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূর আলাপে। আমি শুরুতেই গাজী আব্দুর রশিদ আপনার কাছ থেকে প্রথমেই আসলে আমি এই রহস্য, তার মৃত্যুর রহস্যটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং যেই প্রশ্নগুলো উঠছে যে 45 বছরের পুরনো একটি হেলিকপ্টার যেটি আসলে উৎপাদনই বন্ধ হয়ে গেছে, কানাডার মতো দেশ এটি ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করে এটি ব্যবহার নিষিদ্ধ করেছে বা বন্ধ ঘোষণা করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই রকম একটি হেলিকপ্টার নিয়ে কেন যাওয়া হলো বা ভ্রমণটা কেন কন্টিনিউ করা হলো, এরকম নানা প্রশ্ন উঠছে। সে নিয়ে একদম বিশ্বজুড়ে আলোচনা চলছে যে এটি কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র বা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইরান তদন্ত করছে, কোনো আপডেট বা কোনো ক্লু এর পরে কি আর এসেছে? মানে নতুন কিছু আছে জনাব গাজী আব্দুর রশিদ? শারমিন চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ডিবিসি দুরালাপের দর্শক যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সহ আলোচক বৃদ্ধজনদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শারমিন, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন যে এটি কি শুধুমাত্রই দুর্ঘটনা নাকি রহস্যময় কিছু ছিল, এটি কি হত্যাকাণ্ড অথবা আরো অন্য কিছু। এবং ইরানের অভ্যন্তরে বহু কিছু ঘটছে, অর্থনৈতিক আহ আহ দুর্নীতি, তাদের সামাজিক ব্যবস্থা, রাজনীতির নানা রকম সংকট, অনেক কথাই আপনি এনেছেন যেগুলো আলোচনা হচ্ছে সর্বমহলে। আমি প্রথমেই বলবো, এবং হেলিকপ্টার নিয়েও কথা উঠেছে, একটা পুরোনো মডেলের হেলিকপ্টার কেন ব্যবহার করা হলো প্রেসিডেন্টের এই সফরে। বড় কথা হচ্ছে, আমি প্রথমে যদি বলি যে এটি দুর্ঘটনা, আপডেট আছে। আজ আজ শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সফর সঙ্গী হিসেবে ছিলেন তার দপ্তর প্রধান গোলাম হোসাইন ইসমাইল। তিনি আজকে সবিস্তারে বর্ণনা করেছেন আসলে কি ঘটেছিল, কি কি ঘটেছিল সেখানে। তিনি বললেন যে সকাল 6টার দিকে তেহরান থেকে রওনা হয়েছিল তাদের 3টি হেলিকপ্টারের একটি বহর, এবং যৌথ উদ্যোগে আজারবাইজান এবং ইরানের যৌথ উদ্যোগে যে বাঁধ প্রকল্পটি উদ্বোধনের পর ওনারা 1 ঘন্টার মতো বৈঠকও করেন
এবং সেই বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট এবং সেখানে কূটনৈতিক আলোচনা হয়। তারপর পূর্ব আজারবাইজানের বাসিন্দারা প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন দাবি দেওয়া। সে সমস্ত কার্যকলাপ সব ঠিকঠাক মতো হয়। জোহর নামাজ পর্যন্ত সমস্ত কর্মপরিকল্পনা সঠিকভাবে এগিয়েছিল। তারপর যখন তাবরিজের উদ্দেশ্যে, পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজের উদ্দেশ্যে রওনা হলো তিনটি হেলিকপ্টার বহর, মাঝখানে ছিলেন প্রেসিডেন্ট এবং পেছনে ছিলেন এই ইসমাইলের হেলিকপ্টারটি, সামনে আরেকটি হেলিকপ্টার। তারা ওড়ার কিছুক্ষণের মধ্যে আকাশে একখণ্ড মেঘের মতো কিছু দেখতে পান। সেটি হচ্ছে প্রেসিডেন্টের বহনকারী যে হেলিকপ্টারটি, তার পাইলট। তখন তিনি এবং তিনি কমান্ডের দায়িত্বে ছিলেন। তিনি বললেন তখন যে আপনারা হেলিকপ্টারটি মেঘের স্তরের উপরে নিয়ে চলে আসুন, আদারওয়াইজ আমাদেরকে দুর্ঘটনায় পড়তে হবে, আমরা ঠিক এখনো বুঝতে পারছি না। তখনও কিন্তু আবহাওয়া খুব খারাপ ছিল না, এটি জোহরের পর। এরপর এই নির্দেশনা মেনে পেছনের হেলিকপ্টার, ইসমাইলের হেলিকপ্টারটি উনি আকাশের উপরে মেঘের স্তরের উপরে চলে গেলেন। কিছুক্ষণ পর তারা যখন মেঘের স্তর থেকে দেখার চেষ্টা করলেন, তখন মাঝখানে প্রধান অর্থাৎ রাইসের হেলিকপ্টারটি তখন আর তারা দেখতে পাচ্ছিলেন না। এই অবস্থায় ওই হেলিকপ্টারের পাইলট আবার তাদের হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে বিভিন্নভাবে চক্কর দেন কয়েকবার, কিন্তু দেখতে পাননি। তখন তারা সন্দিহান হয়ে পড়েন যে কিছু একটা ঘটেছে এবং এর আগে তারা যোগাযোগের চেষ্টা করেন মোবাইল ফোনে, কিন্তু যোগাযোগ করতে পারেন। তারপর কিছুক্ষণ পর একবারই মাত্র প্রেসিডেন্টের সফর সঙ্গী আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন ফোনে। তখনই তিনি বললেন যে আমরা একটি মহা দুর্ঘটনার মধ্যে পড়েছি, এই পর্যন্তই শেষ ম্যাসেজ ছিল। তারপর আর খুঁজে পাননি। এরপর ওনারা করলেন কি, খুব কাছে একটি খনি অঞ্চল, সেই খনি অঞ্চলে সুনগুন তামা খনি অঞ্চল, সেখানে হেলিকপ্টারটি নামানো হলো, ইসমাইলের হেলিকপ্টারটি। এবং তারপর তারা বিভিন্ন জায়গায় মেসেজ দিলেন এবং অন্যদেরকে সহযোগিতা চাইলেন যে নিশ্চয়ই প্রেসিডেন্টের হেলিকপ্টার ব্যাপক কোন দুর্ঘটনার মধ্যে পড়েছে। এবং তারা এরপর ড্রোন সহ অন্যান্য অনুসন্ধান চালিয়ে যখন বুঝতে পারলেন যে প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে এবং তারা কেউ বেঁচে, তখনই তারা অনুমান করলেন। হঠাৎ করে তখনই শুরু হয়ে গেল বৃষ্টি, ঝড়, কুয়াশা এবং বৈরী আবহাওয়া। তারপর তাদের উদ্ধার কাজ আর স্বাভাবিক গতিতে এগোতে পারে। পরদিন সকালে যে সেটির চিহ্ন পাওয়া যায়, তবে সেখানে ওই সময় যখন তারা খুঁজছিলেন তখন কোনো আগুন বা ধোঁয়া বা বিস্ফোরণ এগুলো তারা দেখতে পাননি। এটি গেল প্রেসিডেন্টের দপ্তরের প্রধান, যিনি অর্থাৎ দপ্তর প্রধান গোলাম হোসাইন ইসমাইলের কথা। এছাড়া আরো একটি বক্তব্য আছে। আজ কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওই হেলিকপ্টারে, প্রেসিডেন্টের হেলিকপ্টারে, ভগ্ন হেলিকপ্টারে কোনো গুলির চিহ্ন পাওয়া যায় বা সেটি কোনো হামলার কবলে পড়েছিল এমন কোনো চিহ্ন সেখানে পাওয়া যায়। ফলে এটি যে দুর্ঘটনা তাতে সন্দেহ নেই। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আপনি এখানে করেছেন, আমি এখানে বলে রাখি, সেটি হচ্ছে প্রেসিডেন্টের রাইসি মৃত্যুর পর, শহীদ হওয়ার পর একটি গোষ্ঠী ব্যাপক উল্লাস প্রকাশ করেছে, যেটি আমাদের মিডিয়ায় আমরা দেখেছি, অনেক বিজ্ঞ সাংবাদিকরাও এই কথা বলেছেন। তারা উল্লাস প্রকাশ করেছে, সেটি একটু আমি বলবো। MKO এই যে সন্ত্রাসী সংগঠনটি 80-র দশকে যখন বিপ্লবের ঠিক সময় থেকে সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়েছিল এবং সেই MKO এর নেতৃত্বে প্রায় 70 জন বড় উঁচু স্তরের রাজনীতিককে তারা হত্যা করেছিল। তারা হত্যা করেছিল সাবেক প্রেসিডেন্ট রাজাই MKO, তাদের নেতৃত্বে। তারা হত্যা করেছিল প্রধানমন্ত্রী বাহনারকে, MKO এর নেতৃত্বে হয়েছিল। সেই MKO কিন্তু আজ উল্লাস প্রকাশ করছে। কারণটি হচ্ছে 80-র দশকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট রাইসি তখন প্রেসিডেন্ট ছিলেন না, তখন তিনি বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। গাজী আব্দুর রশিদ, এই সাথে আপনি যে অভ্যন্তরীণ বিষয়টা বলছিলেন তার সাথে আমি একটু অভ্যন্তরীণ রাজনীতির
ইস্যুটাও পরবর্তীতে আনবার চেষ্টা করবো, শুধু ছোট্ট করে বা এক দুই লাইনে যদি একটু বলেন যে প্রেসিডেন্টকে বহন করতে কি সচরাচর এই বিমান বা এরকম পুরনো বিমানই ব্যবহার করে ইরান? শারমিন, আসলে বিমানের দিক থেকে ইরান তো আসলে ওইভাবে তারা গবেষণা করেনি, নিজেরা সৃষ্টি করতে পারেনি, তারা অন্য অন্য দিকে করেছে। কারণ তারা সেই পুরোনো বিমান দিয়েই ব্যবহার করে থাকে এবং এর আগেও কিন্তু দু একবার দুর্ঘটনায় পড়েছে, এরকম প্রমাণ আছে। হ্যাঁ, এর চেয়ে ভালো বিমান, এর চেয়ে ভালো হেলিকপ্টার কি ইরানের নাই? মানে প্রেসিডেন্টকে না, ব্যবহারের না, জন্য তো না, না। স্বাভাবিকভাবেই ধারণা থাকে যে সবচেয়ে ভালো সবচেয়ে নিরাপদ যেটি আছে সেটি ব্যবহার করা হবে। ইরানে কি এর চেয়ে ভালো আর হেলিকপ্টার নাই? না শারমিন, আসলে উড়োজাহাজ বলুন আর হেলিকপ্টার বলুন, এগুলোর ক্ষেত্রে ইরান নিষেধাজ্ঞার কারণে সেই 45 বছর ধরে তারা যন্ত্রাংশ সহ বিমান কিনতে পারেনি, যন্ত্রাংশ জি, কিনতে পারেনি। স্পষ্ট, আমার এগুলো মনে হয় স্পষ্ট। স্বাভাবিক ঘটনা। গাজী আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। এই যে যন্ত্রাংশ আনা যাচ্ছে না আমেরিকার স্যাংশনের কারণে, ডক্টর গোলাম মাকবর, এজন্য ইরানের পক্ষ থেকেও আমেরিকাকে একরকম দোষারোপ করা হচ্ছে। রাশিয়া বলছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের কারণেই এইরকম ঘটনা। যদি যন্ত্রাংশ আনতে পারতো রক্ষণাবেক্ষণ সম্ভবত, তাহলে হয়তো এরকম একটা দুর্ঘটনার কবলে পড়তে হতো না। যুক্তরাষ্ট্র ডিফেন্স সেক্রেটারি দেখছিলাম অস্টিন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং তিনি বলছেন এখানে এইরকম দুর্ঘটনায় আমেরিকার কোনো হাত নাই। আমরা দেখেছি যে ইরান আমেরিকার কাছে সহায়তা চেয়েছিল উদ্ধার তৎপরতায়, সেটিও করেনি। সব মিলিয়ে আসলে এখানে আমেরিকার কোন রকম হাত বা কোন রকম ভূমিকা, এই তত্ত্বটি বা এই যে একটা ধারণা চলছে, সেটির কোনো ভিত্তি আছে বলে মনে করেন ডক্টর মাকবর? আহ, ধন্যবাদ শারমিন চৌধুরী আমাকে যুক্ত করার জন্য আপনার প্রোগ্রামে আজকে। দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম উইথ ইউ, এবং খুবই ভালো লাগছে ধন্যবাদ। যে আমাদের অত্যন্ত অভিজ্ঞ, শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানিত যে আমাদের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ওনার সাথে আসলে আমি মিটিং করেছি উনি যখন ইউনাইটেড স্টেটসে অ্যাম্বাসেডর ছিলেন। অনেকদিন পরে দেখে খুব ভালো লাগলো এবং আমি ওনার খুব ভক্ত, ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমি এআইবিএস এর আসলে ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন, পরে তো আমি প্রেসিডেন্ট হলাম বাই দ্য টাইম হি ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ। আরো খুব ভালো লাগলো আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সাংবাদিক গাজী রশিদ সাহেবের সাথে পরিচয় হয়। তো যাই হোক, আমি জাস্ট আপনার প্রশ্নের উত্তর বলবো। ফার্স্ট এন্ড ফরমোস্ট, দেখুন, আহ, ইব্রাহিম রাইসি ইজ এ কাইন্ড অফ ইনস্টিটিউশন অফ ইরান, যার সম্পর্কে আমরা কথা বলছি আজকে। তার মৃত্যু হয়েছে বিং এ মুসলিম। আমরা জানি যে আমরা যে কোনো ধর্মের লোকই হোক না কেন, এটাকে নিয়ে উল্লাস করার কোনো কিছুই নাই, কিন্তু আনফর্চুনেটলি যে এখন সেটা হচ্ছে। দেখুন, আমি লাস্ট পার্সন টু গো বাই দ্য কনস্পিরেসি থিওরি, এবং আমরা জানি দ্য ওয়ার্ল্ড রিয়ালিটি যদি আমরা দেখি, প্রেক্ষাপট যদি আমরা দেখি, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। অ্যান্ড পার্টিকুলারলি এই ধরনের একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে অ্যাজাম্পশন হার্মস এগুলো কিন্তু বেশি হয়। এখন ভেরিয়াস সোর্সে আমরা পাচ্ছি, গভর্নমেন্টের সোর্সে পাচ্ছি, এবং যে সন্ত্রাসী দলের মাধ্যমে পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি। দেখুন, দেখুন আসলে এটা এমন একটা দেশ, ইরান, স্যাংশনের পর স্যাংশন, এর মাঝেও কিন্তু দে আর কিন্তু অ্যাপিয়ারিং অ্যান্ড দে আর রিভাইভিং। তারা কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে। এবং ইব্রাহিম রাইসি, উনি হচ্ছেন এখন দেখুন, হি যে ক্যারিয়ার পলিটিশিয়ান, ক্যারিয়ার জাজ, এবং সে কিন্তু উঠে আসছে কিন্তু অনেক একটা দুটো পজিশন থেকে না, ভেরি সিজনড একজন জুরিস্ট। আমরা জানি যে সে ডেপুটি চিফ জাস্টিস ছিল, জাস্টিস ছিল, এবং সে দেখুন আপনার প্রেসিডেন্ট। সো হি কেম ফ্রম অল দিস কাইন্ড অফ। তার যে ফিলসফি ছিল দেশের যে এগ্রিকালচারটাকে বুস্ট আপ করা, এক্সপোর্ট ইম্পোর্ট, ইম্পোর্টের ক্ষেত্রে বা এক্সপোর্টের ক্ষেত্রে, এগুলো বললো যে এগুলোর থেকে আমাদের উচিত হচ্ছে আমাদের দেশটাকে এগ্রিকালচারের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং দেশের লাইভলিহুড এবং দেশের উন্নয়ন। কিন্তু দেখুন আপনার একটার পর একটা স্যাংশন 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 ইউনাইটেড স্টেটসের এবং তার ওয়েস্টার্ন অ্যালাইজ এর মাধ্যমে দ্য কান্ট্রি স্টিল মুভিং অ্যালং। তো এখন প্রবলেম যেটা আসলে, দেখুন, যে কনস্পিরেসি অনেক বলা হচ্ছে, এখন আমি আসলে বললাম যে লাস্ট পার্সন টু হাউস এট দিস পয়েন্ট, উই নিড টু ওয়েট আনটিল উই গেট অল দোজ ইনফরমেশন। যুক্তরাষ্ট্রের এখানে কোনো হাত আছে কিনা সেটা আসলে আমি এই পর্যন্ত যে ইনফরমেশন দেখছি, আই ডু নট সি এনিথিং লাইক দ্যাট। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কাছে আসলে কোপারেশন চেয়েছিল। আমি মনে করেছিলাম যে দেশ হিউম্যানিটেরিয়ান রাইটস, হিউম্যানিটেরিয়ান ফিলসফি নিয়ে বরাবরই আমরা জানি, ক্লেম করে যে ওয়ার্ল্ডে ফেমাস,
আমার মনে হয় এই ধরনের একজন প্রেসিডেন্ট একটা কান্ট্রির, আমরা জানি তো দ্য রিলেশনশিপ ইজ নট ভেরি গুড বিটুইন ইরান অ্যান্ড ইউনাইটেড স্টেটস, বাট ইউনাইটেড স্টেটস কিন্তু এই ধরনের সিচুয়েশনে কিন্তু সবসময় কিন্তু তার হাত সম্প্রসারণ করেছেন, কিন্তু এইখানে তো করেন নাই, সেটা আমার কাছে একটা আনফরচুনেট মনে হয়। তো এখানে দেখুন আরো টার্কি টার্কি কিন্তু ড্রোন পাঠিয়েছিল, এবং সেখানেও বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছে যে ইরানি গভর্নমেন্টের থেকে আসছে, তারা দেখুন নট ডিটেক্ট এনিথিং, কিন্তু ইরানের যে ড্রোন তারা বলছে তাদের নিজেদের একটা ইয়ে করে তারা ডিটেক্ট করেছেন। আর আমার কাছে মনে হচ্ছে এটা একটা ধূম্রজাল বা একটা স্মোক স্ক্রিন। এখানে যেটা দেখুন কনভয়টা কিন্তু এই ধরনের কনভয় গুলো যখন যায়, যে মেইন যে চিফ প্রমিনেন্ট পার্সন ইউজুয়ালি সাধারণত মাঝখানেই থাকেন, আগে ছিল পিছে ছিল, দেখুন মাঝখান থেকেই কিন্তু উনি কমান্ড করছিল যে পাইলট তিনটাকে একসাথে। হঠাৎ করে তারা কিন্তু অনেক নিচে যায়, এবং সে বললো মেঘের জন্যই তারা অনেকটা কিন্তু আপনার নিচের দিকে চলে যায়, এবং আলটিমেটলি এরপর তো তাদের কোনো ট্রেস পাওয়া যায় নাই। তো এতে করে যে এখন কার হাত আছে কার হাত নাই, এটা আমার মনে হয় এই সময় বলাটা বোধহয় আমাদের, উই শুড ওয়েট আনটিল জি উই গেট টোটাল এবং কমপ্লিট পিকচার, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। জি তবে আমি ডক্টর ডিনাউন্স মাতবর, অনেক করছি না, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো, নিশ্চয়ই অনেক প্রশ্নই আছে। আমি আমি ডিনাউন্স জনাব করছি হুমায়ুন না, এতে কবিরকেও যে একটু কোনো এই কিছু প্রসঙ্গে নাই। শুনি যে ষড়যন্ত্র তত্ত্ব যেগুলো চলছে, এমনও বলা হচ্ছে যে ইসরায়েলের হাত আছে এখানে, প্লেন হেলিকপ্টারটির যিনি চালক ছিলেন, পাইলট ছিলেন, তিনি মোসাদের এজেন্ট, এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব এর মধ্যে চলে আসছে। ডক্টর গোলাম মাতবর বলছিলেন যে তিনি আসলে এই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতে খুব আগ্রহী নন। আপনি কি মনে করেন এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর ভিত্তি কতটা? যুক্তরাষ্ট্রের হাত আছে, ইসরায়েলের হাত আছে, মানে কোনটার ভিত্তি পান বা কোনটার ভিত্তি পান কিনা আনমিউট করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমার দুজন সহ বক্তা কিন্তু বলেছেন কথাটা, আমিও তাদের সাথে মোটামুটি একমত যে এটা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, দুর্ঘটনা কি ষড়যন্ত্র। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, যেটা ডক্টর মাথাব্বর বললেন এবং তার আগে রশিদ ভাইও বললেন, যে এই ধরনের হেলিকপ্টার দুর্ঘটনা ঘটতেই পারে এবং এটা শুধু ইরান কেন, আপনি ভারতে কদিন আগে তাদের ডিফেন্স অ্যাডভাইজার যিনি ছিলেন, তিনিও কিন্তু বিমান দুর্ঘটনা, এই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তো কাজে এই ধরনের ঘটনা মানে ইরানেই প্রথম ঘটলো তা কিন্তু নয়, এটা হয়। বাট পারিপার্শ্বিক অবস্থার কারণে এখন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, কারণ ইরানের সাথে সাম্প্রতিককালে ইসরায়েলের যে প্রতিদ্বন্দ্বিতা, তারা এক ধরনের সামরিক পাল্টা আঘাতের দিকে গেছে। তো সেই প্রেক্ষাপটেই খুব স্বাভাবিকভাবে আলোচনায় আসতে পারে যে থেকে কোনো ষড়যন্ত্র আছে কিনা। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি যে কয়েকটা বিষয় বলব, সেটা হচ্ছে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বানুমতি ছাড়া এই ধরনের কোনো কাজে যাবে এটা আমি বিশ্বাস করতে চাই না। তার কারণ ইসরায়েলিরা বা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসে আমরা বলি যে একটা রিজন বেসড ইন্টারাকশন হয়। ইসরায়েলিরা জানে যে যদি এরকম একটা ঘটনা তারা ঘটায় এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে যাওয়াটা খুব একটা অসম্ভব ব্যাপার নয়, এবং সেক্ষেত্রে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগৎ এই মুহূর্তে এই ধরনের রিস্কটাকে তারা গ্রহণ করবে বলে আমার কাছে মনে হয়। তো কাজেই মার্কিনিরা বলছে তারা ইনভলভ না, এবং মার্কিনিরা মধ্যপ্রাচ্যে গত কিছুদিন আগে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেই ধরনের মহড়া এবং পাল্টা আঘাত হলো, সেখানেও আমরা কিন্তু দেখেছি যে তাদেরকে রক্ষা করেছে কিন্তু বেসিক্যালি আমেরিকান মিসাইলগুলো, ইরানি মিসাইল থেকে তাদেরকে রক্ষাটা করেছে আমেরিকানদের সাপোর্ট করেছে জর্ডান আর সৌদি আরব। তো কাজেই মার্কিনদের সেইটুকু সক্ষমতা ওই অঞ্চলে এই মুহূর্তে আছে বলে আমার ধারণা, এবং তারা এতে ইসরায়েলকে সমর্থন করার মতো অবস্থান করবে বলে আমার কাছে মনে হয়। এছাড়াও ধরেন ইসরায়েল তো ইতিমধ্যেই দুটো যুদ্ধে আটকে আছে। একটা হচ্ছে গাজাতে তারা যুদ্ধ করছে, যতই তারা বলুক গাজা কিন্তু তারা এখনো সেভাবে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। যেসব অঞ্চল ওরা ছেড়ে দিয়েছে সেখানে আবার হামাস ফেরত আসছে। কাজেই তাদের সামরিক দুশ্চিন্তা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এছাড়া আপনি যদি লেবানন অঞ্চলে আসেন, সেখানেও আপনি দেখবেন যে হেজবুল্লাহর সাথে তারা প্রক্সি ওয়ার করছে। আরো একটা ইরানের সাথে ফর্ম খুলবে, এটা যুক্তিতে টেকে না আর কি। মানে যৌক্তিক ভাবে চিন্তা করলে এটা খুব আমার কাছে মনে হয় না যৌক্তিক কোনো ব্যবস্থা। তো কাজেই এগুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকে
দুর্ঘটনা। এখন দুর্ঘটনা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এটার ব্ল্যাক বক্স ডেটা রেকর্ডার যদি পাওয়া যায় তখন এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা যাবে যে কি কারণে ঘটনাটা ঘটল। জি, একটা বিরতিতে যাব, সেই অভ্যন্তরীণ রাজনীতি এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তন আসবে কিনা সেটি সম্পর্কে জানবো। আর ষড়যন্ত্র তত্ত্বের যেই সামান্য হয়তো আরেকটু এই বিষয়ে কথা বলবার থাকবে। বিরতির পরে ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। বিরতির আগে যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলছিলাম, ইসরায়েলের হাত আছে কিনা, যুক্তরাষ্ট্রের হাত আছে কিনা, আপনাদের কাছ থেকে একটু পরিষ্কার হচ্ছিলাম আমি। অভ্যন্তরীণ জায়গা থেকেও কোনো ষড়যন্ত্রের জায়গা আছে কিনা, এইটাও একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আলোচিত হচ্ছে। গাজী আব্দুর রশিদ, আপনার কাছ থেকে জানতে চাই যে খমেনি পরবর্তীর উত্তরসূরি কে হবেন, তার পুত্র হবেন নাকি রাইসি হবেন, এখানে কি কোনো ক্ষমতার প্রতিযোগিতা আছে কিনা, এরকমও একটা তত্ত্ব কিন্তু ঘুরছে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি আসলে এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? আর যদি এভাবে জিজ্ঞাসা করি যে যদি কোনো ষড়যন্ত্র থেকেই থাকে বা ষড়যন্ত্র তত্ত্বর কোনো অস্তিত্ব থেকে থাকে, সেখানে আসলে তার মৃত্যুতে, রাইসের মৃত্যুতে লাভবান কে হচ্ছে? খুব দারুণ একটি প্রশ্ন শারমিন চৌধুরী আপনি করলেন। আসলে ষড়যন্ত্র তত্ত্ব প্রথমতই মানে আপাত দৃষ্টিতে আমি ষড়যন্ত্র তত্ত্ব দেখছি না প্রথমত। এবং ইরানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা তদন্ত যেগুলোই হয়েছে সেখানে কিন্তু ষড়যন্ত্রের বিষয়টি নেই, একটি দুর্ঘটনা। রাইসের মৃত্যুটি একটি স্বাভাবিক দুর্ঘটনা, আপদ। দ্বিতীয় কথা হচ্ছে ষড়যন্ত্র থাকবে না একেবারে, সে কথা যে একেবারে উড়িয়ে দেব সেটাও কিন্তু আমি বলছি না। রাইসির মৃত্যুটা, রাইসি খুব অজনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন এ কথাটা সত্য নয়। কারণ রাইসি জনপ্রিয়তা খুবই তুঙ্গে ছিলেন এবং তিনি ইরানের একেবারে অনেকগুলো প্রশাসনিক এবং বিশেষ করে আইনগত দিকে বড় বড় দায়িত্ব তিনি পালন করেছেন। এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 21 সালের পর তিনি ইরানের ব্যাপক কিন্তু পরিবর্তন এনেছেন, বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তবে তিনি অজনপ্রিয়, আমি একটু আগেই বলছিলাম যে কথা, যে মুজাহিদিনে খাল যেটা MKO, তাদের জন্য তারা একটা ব্যাপক হুমকির মধ্যে রেখেছিলেন, দিয়েছিলেন, কয়েকবার তাকে হত্যার চেষ্টাও করেছে, এ কথাও কিন্তু অসত্য নয়। কিন্তু সেই তারা সফল হতে পারে, তারা অনেক ঘটনায় সফল হলেও তারা রাইসের ক্ষেত্রে সফল হতে পারেনি, যে কারণে রাইসিকে এবং তাদের পক্ষ নিয়ে পশ্চিমা গণমাধ্যম, আপনি জানেন যে MKO কিন্তু সাদ্দাম হোসেনের সাথেও ষড়যন্ত্রের লিপ্ত ছিলেন। ইরানের বিরুদ্ধে যখন প্রতিরোধ যুদ্ধ হয়েছিল 9 বছরের প্রায়, সেই যুদ্ধেও কিন্তু তখনকার MKOর যে প্রধান মাসুদ রাজার, তিনি যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে কাজ করেছেন, বহু হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তো সেই হিসেবে রাইসিকে নিয়ে তাদের একটা বক্তব্য আছে। আর বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রেক্ষাপটে রাইসির ভূমিকা ছিল খুবই অগ্রগণ্য এবং ডিপ্লোম্যাটিক যে ভূমিকা, একই সাথে পররাষ্ট্রমন্ত্রী, সেটি সত্যি অনবদ্য ছিল। এবং এক সর্বশেষ আপনি চিন্তা করুন তো, যে সিরিয়াতে যে কনসুলেটে হামলা হলো, তারপরে যে উত্তেজনা এবং ইরান যে পাল্টা পদক্ষেপ গ্রহণ করলো, সেগুলো কিন্তু খুবই খুবই প্রতিশোধমূলক ছিল, তবে যৌক্তিক ছিল। ইরান বলেছে আমি কখনো কারোর বিরুদ্ধে অন্যায় ভাবে কোনো কিছু করেনি। ইসরায়েল ইস্যুতে বিশেষ করে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, আপনারা বলুন আমরা কোন সভ্যতার মধ্যে বাস করছি, এখনো সেখানে থামেনি যুদ্ধ। এবং সেই ব্যাপারে ইরানের সমর্থন সবার উপরে। প্রক্সি যুদ্ধের কথা বলছেন, হ্যাঁ, মধ্যপ্রাচ্য অঞ্চলে আপনি হিজবুল্লাহর কথা বলেন বা হুতি আনসারুল্লাহর কথা বলেন, তারা কার জন্য কাজ করছে? ইরানের জন্য। কেন কাজ করছে? একটি গণহত্যা বন্ধের জন্য। এটি তো অযৌক্তিক কিছু নয়। আমরা যদি সভ্যতা চিন্তা করি তাহলে এমন অযৌক্তিক গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সভ্যতারই দায়িত্ব, আমরা সেটা করছি না। ফলে আসলে সাইয়েদ ইব্রাহিম রাইসির যে শহীদ হওয়ার ব্যাপারটা, এটি দুর্ঘটনা এবং ইরানের অভ্যন্তরে এই রাজনীতির কোনো প্রভাব তেমন নেই। তবে হ্যাঁ, এই শোক কাটিয়ে উঠতে সময় লাগবে, এটা মহাশোক। গতকাল আপনারা দেখেছেন মাসটাতে কি ঘটেছে, লক্ষ লক্ষ মানুষ বুক চাপড়ে এই প্রেসিডেন্টের জন্য শোক জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, গোটা ইরান জুড়ে। ফলে আমরা এই রাইসির মৃত্যু বা শহীদ হওয়ার পরে ইরানের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বা ইরান সংকটে পড়বে বা কোনো একটা বিশেষ পক্ষ লাভবান হবে বা রাইসি দৌড়ে ছিলেন রাহাবার মানে আমি ফার্সি ভাষার কথা বলেছি, সর্বোচ্চ নেতা হওয়ার যে ব্যাপারটি,
সেটি আসলে কিন্তু, হ্যাঁ উনি দৌড়ে ছিলেন একথা সত্যি, কিন্তু রাহাবারের পুত্রকে নিয়ে যে উনি রাহাবার হবেন এমন রাজনীতি কিন্তু ইরানে হচ্ছে না, আমি যতটুকু কাজ থেকে জানি। সেখানে জি রাজনৈতিক জি কাঠামো গাজী আব্দুর রশিদ, অত্যন্ত পরের অংশে হয়তো আরেকটু শুনবো যে তাহলে পরে 28 তারিখে নির্বাচন আছে, কে প্রেসিডেন্ট হতে পারেন, কে পরবর্তী আসলে খামেনি উত্তরসূরি, সেটি সেই বিষয়ে একটু পরের অংশে শুনবার সুযোগ হলে কথা বলবো। এবং মধ্যপ্রাচ্যের যে রাজনীতির বিষয়টি আপনি আনছিলেন, আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটু শুনতে চাই। পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী একই হেলিকপ্টারে ছিলেন, দুজন সহ মোট 8 জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীর এরকম নিহত হবার পর পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে এবং মধ্যপ্রাচ্যের একদম সার্বিক ইরানের যে পররাষ্ট্র নীতি, সেটিতে কোনো পরিবর্তনের আভাস আপনি দেখেন? ধন্যবাদ আবার আপনাকে। না, আমি দেখছি না। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু বলেছেন যে কোনো ডিসরাপশন হবে না, তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং আমার ধারণা এখনকার ইরানি যে শাসকরা আছেন বা যে সরকার আছে, এবং ওখানে রাজনৈতিক কাঠামোটা যদি আমরা একটু মনে করি, যে প্রেসিডেন্ট ফর্মালি উনি রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার মূল আধার কিন্তু যিনি ধর্মীয় নেতা থাকেন আয়াতুল্লাহ, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তো কাজে সেই বিবেচনায় যখন আমরা খামেনি সাহেবের কাছ থেকে শুনেছি যে আমরা কোনো পরিবর্তনে যাব না, তাহলে আমি এটা ধরে নিতে পারি যে ইরান এই মুহূর্তে পরিবর্তন করার চিন্তা করছে না। এখন ধরেন পরিবর্তনের জায়গাগুলো কোথায় হতে পারে, একটা হতে পারে যে একটু আগে রশিদ ভাই বলছিলেন এবং খুবই যৌক্তিকভাবে বলছিলেন যে গত 2-3 বছরে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় ঘটেছে। একটা হচ্ছে যে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক উন্নয়ন, এটা কিন্তু খুবই একটা, আমি বলবো যে উল্লেখযোগ্য একটা ঘটনা বলতে পারেন। সেখানে চীনারা দুকিয়ালি করেছে, কিন্তু ইরান এই উদ্যোগটা নেওয়ার ফলে, বা ইরান এবং সৌদি আরবিয়া, এটা রাইসির আমলে হয়েছে। তো কাজে সেটাকে আমি ধরে নিতে পারি যে সেই দিক থেকে তিনি ইতিবাচক ভাবে সম্পর্ক উন্নয়নের জন্য সচেষ্ট ছিলেন। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে এই প্যালেস্টাইন ইস্যুতে কিন্তু ইরান আগে থেকেই প্যালেস্টাইন ইস্যুতে একেবারে দৃঢ়ভাবে তাদেরকে সমর্থন করছে, প্যালেস্টাইন কজটাকে। এবং এখনো এই গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু ইরান প্যালেস্টাইন ইস্যুর পাশে একেবারে শক্তভাবে দাঁড়িয়ে আছে। তা আমার কাছে মনে হয় যে প্যালেস্টাইন ইস্যুতে এই মুহূর্তে কোনো পরিবর্তনের ইঙ্গিত বা পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, ইরানের রাজনৈতিক বা তাদের পররাষ্ট্রনীতির আলোকে। তৃতীয় যে বিষয়টা হতে পারে যে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক, আমার মনে হয় না ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক এই মুহূর্তে পরিবর্তনের কোনো প্রয়োজন আছে বা তারা সেটা ভাবছেন, কারণ এটা ইতিমধ্যেই বৈরিতার প্রায় শেষ পর্যায়ে আছে। তো কাজে এখান থেকে যতক্ষণ পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু কোনো সমাধানের মুখ না দেখছে, ততক্ষণ পর্যন্ত ইরানের দিক থেকে আমার মনে হয় না তারা তাদের অবস্থান পরিবর্তন করবে। এবার যদি আমি শেষ দিকতে আসি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক যে অবস্থা আছে সেটাই বজায় থাকবে। এবং এখানে একটা কথা না বললে হয় না, আপনি যেটা উল্লেখ করেছিলেন একটু বা ইঙ্গিত করেছিলেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, ভূ রাজনীতিতে ইরান কিন্তু মার্কিনীদের সাথে একটা সহাবস্থানে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 40 বছরে ইরানিয়ান রেভলিউশনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক স্পেস হারিয়েছে, এবং সেই স্পেসটা কিন্তু ইরানিরা দখল করেছে। তারপরেও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটুকু অবস্থান ওখানে আছে, সেটা কিন্তু ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা এবং সহযোগিতার ভিত্তিতে চলে। কাজে ওখানে কেউ কাউকে এই মুহূর্তে ক্ষতি করতে চায় বা স্থিতাবস্থা পরিবর্তন করতে চায় বলে আমার মনে হয় না। তো কাজে সেই ক্ষেত্রে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আছে সেভাবে থাকবে। ট্রাম্প প্রশাসন যদি আসে তখন কি হবে সেটা বলা মুশকিল। অনেক ধন্যবাদ। এই বিশ্লেষণটা আমি একটু ডক্টর গোলাম মাকবুর আপনার কাছ থেকেও শুনতে চাই। একদম ইসরায়েলের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণে কোনো পরিবর্তন বা মানে কি কোনো ভিন্নতা আসতে পারে বলে আপনার মনে হয় কিনা, এবং যেটির কথা জনাব হুমায়ুন কবির বলছিলেন, ট্রাম্প আসলে একটা ভিন্নতা আসতে পারে কিনা, সেটি নিয়েও কোনো আপনার বিশ্লেষণ আছে কিনা? ডক্টর মাকবুর একটু আনমিউট করে বলবেন। জি, এটা চমৎকার একটা প্রশ্ন। আসলে তার আগে আমি একটু যেটা বলবো আর কি, ডোমেস্টিক
ডোমেস্টিক অ্যাফেয়ার্স ইরানের মধ্যে যেটা আমি বলছিলাম, কিন্তু দেখেন আমি বিশ্বাস করি না কনস্পিরেসি থিওরি, কিন্তু আমি বলছি আমি ডিনাউন্সও করি না যে এখানে যে একেবারে কিছু নাই তাই। আমরা জানি যে তাকে চিন্তা করা হচ্ছিল নেক্সট রিপ্লেসমেন্ট or succession for Khamenei. So there are some issues internally, এবং আমরা জানি তাকে হার্ডলাইনার হিসেবে ওয়েস্ট বলেন বা অনেকেই কিন্তু আখ্যায়িত করেছেন। এবং তাকে এটা আমি জানি না জেলাসি কম্পিটিশন যদি ইন্টারনালি যদি এই ধরনের কোনো কনস্পিরেসি থাকে, এই ধরনের কিছু থাকতে পারে, বিকজ আমরা জানি পলিটিক্যাল জেলাসি ইজ ভেরি ডেঞ্জারাস। তো ইন্টারন্যাশনালি আপনি যেটা বলছেন যে এখানে কোনো আমি চেঞ্জ হওয়ার কারণটা দেখি না, কারণ ইরানের কনটেক্সটটা যেটা আমাদের রশিদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, এই দেশটা কিন্তু দেখুন স্যাংশনের পরেও যে একটা দেশের কিন্তু এই ধরনের প্রেসিডেন্ট মারা গেলে আপনার বিরাট একটা বেকম সৃষ্টি হয়, কিন্তু বেকমটা সৃষ্টি হয় সেই সব দেশ যেসব দেশে আপনার ডেমোক্রেসির থেকে আমি যেটা বলবো যে সাকসেশন প্ল্যান এবং চেইন অফ কমান্ড লিডারশিপের এটা কিন্তু এমন ভাবে করা যে সুপ্রিম কমান্ড বা সুপ্রিম কাউন্সিল এবং তাদের দেশের সেখানে সাকসেশন প্ল্যানে কিন্তু দেয়ার আর মেনি পিপল দ্যাট দোসো যারা বিপদের সময়ে বা বেকম যখন হবে তখন সেখানে কিন্তু দাঁড়াতে পারে, সেইভাবেই কিন্তু। সো দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন, দ্যাট ক্রাইসিস। এখন এইখানে দেখুন কোন কোন জায়গাগুলোয়, সিরিয়া, ইয়েমেন আমরা জানি, বা যে হিজবুল্লাহ যে লেবাননের যেটা, যে এই গ্রুপগুলোকে বলা হচ্ছিল যে ইরান সবসময় মদত দিচ্ছে বা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। এগুলো I don't think is going to change anything. Whatever it is going to stay like that. এবং রিলেশনশিপ উইথ ইউনাইটেড স্টেটস, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির খুবই সুন্দরভাবে বলেছেন যে এটা আসলে এটা এক ধরনের একটা কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে আছে। আমরা জানি নট অ্যালাইজ, অনেক সময় এক্সিস অফ ইভিল বলা হয় ইরানকেও কোরিয়ার সাথে যুক্ত করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডিপ্লোম্যাটিক ভাবে যেটা হওয়ার কথা ঠিক সেই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা কিন্তু দুই দেশের মধ্যে আছে। আর ইসরায়েলের সম্পর্ক ডিপেন্ড করে কিন্তু ইট ডিপেন্ডস অন ইউনাইটেড স্টেটস দ্য ফোরকাস্ট হোয়াটস আমি জানি যে ইসরায়েল অনেক সময় চলে যাচ্ছে ইউনাইটেড স্টেটস এর অনেক ধরনের আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু ওয়ান স্টেপ ফরওয়ার্ড চলে যায়, বাট at this point particular relationship with Iran, I don't think they are going to get that kind of green pass from United States particularly. So succession plan যেহেতু আছে, তাদের চেইন অফ কমান্ড যেহেতু আছে, অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, হি উইল বি মিসড ফর লং টাইম। আমরা জানি যে রাশিয়ার সাথে তার যে সম্পর্ক বিল্ড হয়েছিল, চায়নার সাথে যে সম্পর্ক বিল্ড হয়েছিল, আমরা জানি তাকে স্কটল্যান্ডে যখন গিয়েছে তাকে অ্যারেস্টের কথা বলা হচ্ছিল, বাট that happened. So there are lots of institutional thing, diplomatic thing ইরান প্লেস। ইরানকে আপনি যেটাই বলুন না কেন, আমার থেকে রশিদ ভাই আরো ভালো বলতে পারবেন, উনি যেহেতু ওখানে থাকেন, আপনার যেভাবেই বলুন না কেন ইরানের সেই সিভিলিটি গুলো আমাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে হবে, এগুলো আছে। হ্যাঁ নিশ্চয়ই। ডক্টর মাতবর, ধন্যবাদ আপনাকে। আপনি একদম ইরানের সাথে আন্তর্জাতিক যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা ব্যাখ্যা করছিলেন, মধ্যপ্রাচ্য সহ পুরো আন্তর্জাতিক জায়গাটি ব্যাখ্যা করছিলেন। আরো একটু অভ্যন্তরীণ জায়গায় কথা বলবো বিরতির পর, যে কে হতে পারেন ইরানের নতুন প্রেসিডেন্ট, সামনে 28 তারিখ নির্বাচন, কে হতে পারেন পরবর্তী খামেনির উত্তরসূরি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা বিরতির পর। ফিরে এলাম দূর আলাপে। যে প্রশ্নতে এবারে যেতে চাই, যে শূন্যতা তৈরি হয়েছে রাইসির মৃত্যুতে, সেখানে তার স্থলাভিষিক্ত মানে কে হবেন পরের প্রেসিডেন্ট। 28 তারিখে নির্বাচন, আপনাদের বিশ্লেষণ জানতে চাই, কে হবেন খামেনির স্থলাভিষিক্ত, কে হতে যাচ্ছেন? কারণ রাইসির মৃত্যুতে তো এমন একটা সময় যখন ইরানে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটছে। আমি জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শুরু করি। একই প্রশ্ন আমি তিনজনের কাছে শুনি। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন সেটা তো আলী খামেনির বা ধর্মীয় নেতার সাকসেসর কে হবে, তার আগে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনও তো আছে। তো কাজেই এই প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন। তবে আমার যা মনে হয়, আমি বাইরে থেকে যেটুকু বুঝি, সেটা হলো যে ইরানি কাঠামোটা এইরকম যে সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলী খামেনি যেটা চাইবেন, বা তাদের যে কাউন্সিল আছে, গার্ডিয়ান কাউন্সিল, তারা যেটা চাইবেন সেটাই হবে, এবং তারা যাকে পছন্দ করেন তিনি হয়তো রাষ্ট্রপতি নির্বাচনও যাবেন এবং হয়তো নির্বাচিত হবে। তবে এখানে একটুখানি মনে হয় একটু চ্যালেঞ্জ আমি দেখছি, সেটা হলো যে এই রাইসি সাহেবের নির্বাচিত হওয়ার সময়তে কম ভোট পড়ার কারণে কিন্তু ইরানের অভ্যন্তরে একটা বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল,
এবং এখন এই নির্বাচনটা এই জন্যই তাদের জন্য আরেকটু চ্যালেঞ্জের হবে যে সেই বৈধতার ইস্যুটা নিয়ে যাতে এখন আর কোনো প্রশ্ন না ওঠে, বা এই দুর্ঘটনাটাকে সামনে নিয়ে যদি তারা ইরানিয়ানদের ভোট বেশি ভোট এবার প্রেসিডেন্ট নির্বাচনে দেখাতে পারেন, সেটা তাদের জন্য ইতিবাচক হবে। এবং তারপরে সিদ্ধান্ত হবে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, আলী খামেনির উত্তরসূরি কে হবেন। তার ছেলের নামও কিন্তু আছে। তো এখন আমি যেটা আমার আন্দাজ সেটা হলো যে ছেলে থাকা কিন্তু এই প্রক্রিয়ার জন্য আমার কাছে মনে হয় যে একটা আলী খামেনি মানে সর্বোচ্চ নেতার জন্য একটা ইস্যু। তার কারণ হচ্ছে যে তিনি যদি যোগ্য হন বা সমভাবে যোগ্য হন, তার ছেলে তাকে উত্তরসূরি হিসাবে তিনি তাকে গ্রহণ করা, এটা আমার কাছে মনে হয় যে একটু তার জন্য নৈতিকভাবে জটিল একটা অবস্থা তৈরি করবে বলে আমি আন্দাজ করছি। এবং সেই ক্ষেত্রে আমার ধারণা অন্য কোনো সিদ্ধান্ত বা তাদের, যেহেতু সেখানে একটা কাউন্সিল আছে, গার্ডিয়ানস কাউন্সিল, তারাই হয়তো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রক্রিয়াটা চলবে। তবে এতে কোনো অস্থিতিশীলতার কোনো আমি সম্ভাবনা বা আশঙ্কা দেখছেন না। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। ডক্টর মাতবর, আপনার কাছে এই বিশ্লেষণ জানতে চাই, কে হতে পারেন প্রেসিডেন্ট? 28 তারিখে নির্বাচন আছে, কে হতে পারেন পরবর্তী উত্তরসূরি সর্বোচ্চ ধর্মীয় নেতা? আনমিউট করে বলবেন। সম্পূর্ণভাবে একমত অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সাথে। আসলে দেখুন, এখানে সুপ্রিম কাউন্সিল বা তাদের যে একটা যে সুপ্রিম লিডার আছেন, এবং আমার মনে হয় এর মাধ্যমেই তাদের শুরু হবে। তবে আমিও চাই না ডাইনেস্টিটা হোক আর কি। ডাইনেস্টি হ্যাঁ ক্যাপাবল হলে সেটা অন্য কথা, কিন্তু আমি হয়তো ক্যাপাবিলিটি আছে, বাট ইফ দেয়ার আর আদার পিপল, অন্য যে ক্যান্ডিডেট গুলো আছে, আরো দুইজনের নাম বোধহয় আমি শুনেছি যে বলতেছে এরাই হচ্ছে নেক্সট পটেনশিয়াল। So I hope quality and qualification, experiences going to be matter. আপনি দেখুন 1979-এর শাহর পতনের পর থেকে ইরানের যে এই যে অবস্থা পর্যন্ত এখানে নিয়ে আসছে, তাদের যে জাতীয় চেতনা, যে ন্যাশনাল স্পিরিট, ন্যাশনাল ইউনিটি। একটু আগেই আমরা রশিদ ভাইয়ের সাথে বলছিলাম যে উনি ওখানে থাকেন, he was actually also acknowledging that that's very important thing. So আমার মনে হচ্ছে না it's going to be any vacuum, any chaos with this, because তাদের যে civility, তাদের যে রেসপেক্ট এবং তাদের যে ইউনিটি, আমার মনে হয় এটা দ্যাট উইল হল্ট এনি কাইন্ড অফ chaotic situation. সো ইভেনচুয়ালি আমরা জানি তারা সবসময় সিভিলিটি দেখাচ্ছে, পার্টিকুলারলি পার্টির ভিতর যে তাদের যে সলিডারিটি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত স্যাংশনের পর স্যাংশনের পরও দে আর মুভিং ফরওয়ার্ড and they are looking for reconfiguration, looking for the resources. রাইসির একটা জিনিস যেটা সে বলছিল যে আমাদের ডিপেন্ড করতে হবে আমাদের ওন রিসোর্সেস এর, এগ্রিকালচারকে সে কিন্তু বুস্ট আপ করার চেষ্টা করছিল। যে সো এই যেখানে সে উদ্বোধন করতে গেল বাঁধ প্রকল্প, সো all kinds of plans they have. So I'm not actually in doubt that there will be any vacuum, there will be any they have equal in the same line. There are many candidates there, so I'm sure they are going to come up with the right person in the right position. অনেক ধন্যবাদ ডক্টর মাতবর। আমি গাজী আব্দুর রশিদ, আপনার কাছ থেকেও একই বিশ্লেষণ জানতে চাইবো। আর এই যে প্রক্রিয়া, নির্বাচনের এই প্রক্রিয়া, এটি আসলে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পর্কেও একটু যদি ছোট করে বলেন। গাজী আব্দুর রশিদ, আনমিউট করে বলবেন প্লিজ। শারমিন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সম্ভবত আলোচনার শেষ ধাপ। হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রক্রিয়াটি আছে সেটি গণতান্ত্রিক। কিরকম গণতান্ত্রিক? সেখানে অন্যান্য দেশের মতো দুটি দল কিন্তু নির্বাচন, সেখানে ইলেকশন কমিশন আছে, সেখানে দুটি দল নমিনেশনের জন্য তারা তাদের পেপার জমা দিতে পারে। দুটি দল, সেই দুটি দলের কেমন দল? একটি হচ্ছে কট্টরপন্থী কড়া, আরেকটি দল মধ্যমপন্থী বা নরমপন্থী। এর বাইরে কিন্তু কেউ সেখানে নমিনেশন দিতে পারে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এরপর নির্বাচন প্রক্রিয়াও খুব সুন্দর বা সুষ্ঠুভাবেই হয়ে থাকে। আমরা অন্যান্য অঞ্চলে, আমাদের বাংলাদেশের মতো যেরকম নির্বাচন হয় সেরকম নির্বাচন প্রক্রিয়া সেখানে না। কোনো প্রচার, নির্দিষ্ট একটি জায়গায় পোস্টার মারা হয়, পোস্টার, অন্য কোথাও না।
কোনো মাইকিং, সভা সমাবেশ, মিটিং কোনো কিছুই হয় না। সেখানে টেলিভিশনগুলোতে বিতর্ক হয়, প্রত্যেক প্রার্থী সেখানে আসে, আমরা সেখানে গিয়ে আলোচনা করি, তারা তাদের ম্যানিফেস্টো গুলো তুলে ধরেন একদিন, আরেকদিন পরস্পরকে তারা প্রশ্ন করেন, তৃতীয় দিন যেটা হয় জনগণের প্রশ্ন থেকে তাদের প্রতি, এরপর জনগণ কাকে নির্বাচন করবেন এমনকি। এই হচ্ছে প্রক্রিয়া নির্বাচনের। আর সর্বোচ্চ নেতার যে ব্যাপারটি আপনারা বললেন, সর্বোচ্চ নেতার মৃত্যুর পরে কিন্তু পরবর্তী তিনি কে সর্বোচ্চ নেতা হবে সেটা গার্ডিয়ান কাউন্সিলের 88 জন বিদগ্ধ এবং বিজ্ঞ আয়াতুল্লাহ যে বডি আছে তারা নির্বাচন করবেন। ফলে এখনই কিন্তু সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা ওভাবে, হ্যাঁ তিনি একটু অসুস্থ আছেন, বয়স হয়েছে কথা সত্যি, কিন্তু এখনো তিনি কিন্তু সক্ষম এবং সুস্থ, কোনো অসুবিধে হচ্ছে না। ফলে ওই দৌড়ে আমরা অন্য কাউকে ধরে রাখছি না। আর এখনই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে কে হতে পারেন এই দৌড়ে অনেকের নামই কিন্তু আছে এবং তারা সবাই যোগ্য মানুষ। আমরা হয়তো একথা বলতে আরেকটু সময় নেব, আমরা আর কিছুদিনের মধ্যে এই ব্যাপারটি আমরা আলোচনা করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই সেই সময় পরে আমরা নিশ্চয়ই দেখতে পাবো কে হচ্ছেন প্রেসিডেন্ট এবং তারপরে কে হচ্ছেন উত্তরসূরি খামেনি, সেটিও নিশ্চয়ই আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ, ডক্টর গোলাম মাকবুর এবং অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আপনাদের তিনজনকেই ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।